সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 11 এর অনুশীলনী 1.1 এর 1 থেকে 6 নং সমস্যার সমাধান দেখাবো। প্রথম যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে আমাদের যে দুইটি বাহু দেওয়া আছে দুইটি ভিন্ন ভিন্ন বর্গের। দুইটি বাহু যদি দুইটি ভিন্ন ভিন্ন বর্গের দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি, তাদের ক্ষেত্রফল বার করি। এখানে দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান আমার মিটার। এটা আমার কি আছে, দেওয়া আছে। দেওয়া যদি আমার এটা থাকে তাহলে আমি দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমার দেওয়া আছে, এটা হচ্ছে বি মিটার। তাহলে আমার প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আমার কত। আমরা যদি একটা বর্গক্ষেত্রের বাহু পাই এ, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আমাদের ক্ষেত্রফল সমান আমরা সচরাচর এ স্কোয়ার ধরি আর কি, এ স্কোয়ার হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক একইভাবে আমার দ্বিতীয় বর্গক্ষেত্রের আমার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। এরপরে আমাকে বলা হয়েছে প্রশ্নে এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত বের করতে। তাহলে আমার প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত হবে আমার এ স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং আমাদের এখানে হবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার আমরা ক্রমান্বয়ে পরবর্তী সমস্যার দিকে যাই। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে যে আমাদের একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কি বলছে, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা ধরি বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ। বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে আমার সুতরাং বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা যদি একটা বৃত্ত দেওয়া থাকে এমনকি তার ব্যাসার্ধ যদি আর দেওয়া হয় তাহলে এর ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তো সুতরাং এটা হবে যে আমাদের পাই আর স্কোয়ার বর্গমিটার। তাহলে আমাদের আগের কোশ্চেনেও আমাদের এখানে কি হবে, বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল বের করতেছি তাহলে আমাদের সেখানে হবে বর্গ মিটার। এরপরে আমাদের বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা জানি। এরপরে আমাদের কি বলছে, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান হলে তাহলে বর্গের বাহু যদি এ হয়, যা আমরা এইমাত্র অলরেডি করেছি, বর্গের বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় এ স্কোয়ার, যা আমরা 1 নম্বর প্রশ্নে অলরেডি করে এসেছি। এ স্কোয়ার এখন আমার বলছে যে দুইটি সমান, অর্থাৎ আমার এ স্কোয়ার অসমতে আমার এ স্কোয়ার সমান পাই আর স্কোয়ার হবে, যেহেতু বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং কি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তো তাহলে আমার বর্গক্ষেত্রের বাহু সমান হবে আমার এই সমান
পাই আর স্কোয়ার। এখন আমরা জানি এখানে দেওয়া আছে এদের পরিসীমার অনুপাত বার করতে বলছে, তাহলে আমাদের পরিসীমার অনুপাত হবে যে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, যা আমরা a এর মান পাই 4 পাই আর। এই যে এখান থেকে আমরা a এর মানটা বের করে নিই প্রশ্ন মতে যেটি দেওয়া ছিল। এখান থেকে আমরা এটা পাই a সমান 4 পাই আর। এটা আমরা পরিসীমার এখানে রিপ্লেস করি। রিপ্লেস করার পরে আমরা জানি বৃত্তের পরিসীমা হবে 2 পাই আর। 2 পাই আর যদি হয় বৃত্তের পরিসীমা, তাহলে আমাদের এদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে বৃত্তক্ষেত্র ও বর্গ ক্ষেত্রের অনুপাত হচ্ছে আমার 2 পাই আর বাই 4 পাই আর। এখানে আমরা সিম্পল একটা ক্যালকুলেশন করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার যেটি আছে 4√পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমার কি হবে 4/পাই আর স্কোয়ার। এখানে আমার কি হবে পাই আর স্কোয়ার। তাহলে আমাদের এটা পাই আর স্কোয়ার হলে আমরা এখান থেকে 2 পাই ইন্টু আর। আর হচ্ছে যে এটা আমরা যদি ফার্দার ক্যালকুলেশন √4 √পাই ইন্টু আর হবে, যেহেতু আর স্কোয়ার আর √ওভারে কাটা যায়, তাহলে এটা এটা কাটা যাচ্ছে আমার আর বাকি থাকছে উপরে পাই আর নিচে হচ্ছে 2√5। আমরা জানি আমরা পাই স্কোয়ার কে লিখতে পারি √পাই স্কোয়ার, √পাই স্কোয়ার। তাহলে এখানে আমরা 2√পাই লিখতে পারি। তাহলে এটা হচ্ছে যে আমার পাই ইন্টু পাই, আমার √পাই ইন্টু পাই আমার দুইটা, আর হচ্ছে 2√5। তাহলে এখানে পাই পাই কাটাকাটি গেলে আমার থাকে পাই পাই কাটাকাটি √পাই/2। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আর শুনো আমরা 3 নং প্রশ্নের দিকে এগিয়ে যাই। আমাদের আজকে 3 নং প্রশ্ন হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180। সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি সংখ্যা দ্বয় 3x ও 4x। সংখ্যা দ্বয়ের লসাগু 12x। তাহলে আমাদের প্রশ্ন মতে 12x সমান 180। তাহলে আমাদের এখানে x এর মানটা বার করতে হবে। x এর মানটা হচ্ছে যে আমার 180/12। 180 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 15 বা 15। এই 15টাকে আমরা যদি সংখ্যাদ্বয় যথাক্রমের ওইখানে বসিয়ে দিই, 3x এবং 4x যেটা আমরা বের করেছি, এবং 4x 4 × 15 সমান 60। সুতরাং এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যায় শতকরা প্রকাশ করে। এখানে আমাদের
শিক্ষার্থীর উপস্থিত এবং অনুপস্থিতির একটি অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা এটা অনেকটা আগের অঙ্কটার মতো ধরতে হবে, মনে করি বা ধরি। সেটা হচ্ছে যে আমার অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপস্থিত ছাত্র সংখ্যা হবে 4x। সুতরাং মোট মোট ছাত্র সংখ্যা হবে যে x+4x হচ্ছে 5x। এখন আমাকে এখানে প্রশ্ন বলছে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরা অনুপাতে প্রকাশ করতে। তাহলে আমরা এখানে সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার মোট ছাত্র সংখ্যার কত গুণ? x/5x গুণ। x/5 অংশ হলে অর্থাৎ অনুপস্থিত বাই মোট ইন্টু 100। এখানে আমরা লিখতে পারি x/5x ইন্টু 100। তাহলে এখানে 100%, সুতরাং আমার এখানে হবে, এটা যদি কারি আমরা তাহলে ভাই 20%। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, শতকরা প্রকাশ করতে বলছি। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, যেহেতু ক্ষতিতে বিক্রি করছি তাহলে আমার মূলধন যেটা 100 টাকা আছে, তাহলে মূলধন 100 টাকা থেকে আমার 28 টাকা বিয়োগ যাবে। তাহলে ওটি হবে যে আমার বিক্রয় মূল্য 72 টাকা। আমরা একটা পণ্য কিনলাম, পণ্য কেনার পরে ওইটা আমরা 100 টাকা দিয়ে কিনলাম, কিন্তু 28% ক্ষতিতে বিক্রি করেছি, অর্থাৎ 28 টাকা আমি কম মূল্যে বিক্রি করেছি আমার কাঙ্ক্ষিত মূলধন থেকে। তো ওই মূলধন থেকে ওই টাকা বিয়োগ দিলে তাহলে ওইটি হবে আমার বিক্রয় মূল্য। তো এটা হচ্ছে যে 72 আমার বিক্রয় মূল্য। সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান হবে 72/100। সুতরাং এটা হবে যে 18/25, 4×5 100, 4×18 72। সুতরাং এটি হবে আমাদের 18:25, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার আসুন আজকের শেষ প্রশ্ন, যেটি হচ্ছে যে আমাদের পিতা ও পুত্রের 6 নম্বর প্রশ্ন। এটি আজকের শেষ প্রশ্ন এবং কি এটি শেষ, এবং কি পরবর্তী সমস্যাগুলো আমরা পরবর্তী পর্বে সমাধান করব। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর বা 70 ইয়ার্স। তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2। 5 বছর পরে এদের বয়সের অনুপাত কত হবে? তাহলে আমরা মনে করি 7 বছর পূর্বে পিতার বয়স, পিতার বয়স কত দেওয়া ছিল? আমাদের এখানে অনুপাত দেওয়া আছে 5
ইস টু 2, তাহলে আমরা 5x ধরি, 5x বছর। আর 7 বছর পূর্বে পুত্রের বয়স ধরি আমরা 2x বছর। বর্তমানে তাহলে তাদের বয়স কত? তাহলে বর্তমানে পিতার বয়স নিশ্চয়ই 5x+7 বছর হবে। আর হচ্ছে যে বর্তমানে পুত্রের বয়স 2x+7 বছর হবে আর কি। এটা হচ্ছে আমাদের প্রশ্নের যে অনুপাত দেওয়া আছে আগের, আমরা যেগুলো আপনার 4 ও 3 নং প্রশ্ন সমাধান করেছি ওই অনুপাতকে একইভাবে আমি এক্স এর ন্যায় ধরেছি। ধরার পরে এবং কি 7 বছর পূর্বে ওইটাকে আমি এক্স নিয়ে ধরছি, এবং কি 7 বছর পর অর্থাৎ বর্তমানটাকে আমি +7 দিয়ে যোগ করেছি। এরপরে আমাদের হচ্ছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে বর্তমান থেকে আমাদের আবার 5 বছর পর যেতে হবে, অর্থাৎ 5 বছর পর পিতার বয়স 5x+7+5 বছর, অর্থাৎ 5 7 5x+13 বছর। এবং 5 বছর পর পুত্রের বয়স 5x+7 প্লাস, সরি এখানে 5x না 2x হবে, +5। তাহলে এখানে হবে কি আমার 2x+13, x+13 বছর। এখন আমার এই দুইটা অংশ লাগবে, এই দুইটা অংশ দিয়ে আমরা বয়সের অনুপাত নির্ণয় করব। যে দুইটি অংশ পেয়েছি সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের 2x+12, আর একটা হচ্ছে যে আমার 5x+12। এরপরে আমরা কি করব, এগুলোকে প্রশ্ন মতে 5x+7 এবং কি +5x, সরি 2x+7 সমান আমার কি দেওয়া আছে, বর্তমান দুইজনের বয়স 70 বছর। এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, এটা আমাদের দেওয়া আছে। এই অংশটা যোগ করে এদের সমষ্টি 70 বছর এই জায়গায় আমরা লিখলাম। এরপরে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 7x+14 = 17। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স এর মান পাবো 8। এটা যদি আমরা করি 7x = 17 - 14, বা x = 56/7, সুতরাং x=8। এখন আমরা যদি 5 বছর পরে, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এটা আমরা অলরেডি 5x+12 এবং কি 2x বের করেছি। এখানে আমরা শুধু মানটা বসিয়ে দেবো, 5 × 8 = 12, আর হচ্ছে যে 2 × 8 + 12। এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে আমরা পাবো 52:22, সমান এখানে আমাদের হবে 13:7। এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।
আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।